এখন আমি তোমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রমাণ শিয়ার পীড়ন নির্ণয়ের সূত্র সম্পর্কে যে প্রমাণটা আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই প্রমাণটা খুবই জটিল একটা প্রমাণ এবং এর চিত্রটাও একটু জটিল। তো আমি তোমাদের যতটুকু সম্ভব সহজভাবে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব। তো তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে ফেলতে পারো, বা ক্লাসটা দেখার পরে আমার এখানে যেহেতু আমি এই প্রমাণটা অনেক বড় এবং এখানে অনেক কিছু লেখালেখি করতে হবে, তো এই জিনিসটা আসলে হাতে লিখে প্রমাণ করতে গেলে ক্লাসটা দেখা যাবে যে 1 ঘন্টার বেশি হয়ে যাবে। তো আমি আগেই জিনিস সবকিছু এখানে লিখে নিয়েছি, অর্থাৎ আমি যেটা নোট করছিলাম সেটা আমি এখানে প্রিন্ট করে নিয়েছি। তোমাদের জাস্ট আমি পড়ে পড়ে বুঝাই দিব, ঠিক আছে? তো আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা এবং আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর জন্য। তো চলো আমরা প্রমাণটা শুরু করি। তো এই প্রমাণটার সূত্র হচ্ছে এটা। আগে সূত্রটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেই। সূত্র এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এসএস দিয়ে, অর্থাৎ শিয়ার স্ট্রেস, ঠিক আছে? এসএস ইজ ইকুয়াল টু আমাদের হবে ভিকিউ ডিভাইডেড বাই আইবি, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস বুঝতে হবে এবং পূর্ববর্তী ক্লাসে বা পূর্ববর্তী অধ্যায়ে কিছু প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো এখানে আমাদের কাজে লাগবে, অর্থাৎ এই প্রমাণের কিছু ভ্যালু আমাদের এখানে কাজে লাগবে। তো এখন চলো আমাদের প্রমাণটা শুরু করি। তার আগে আরো বেশ কিছু জিনিস তোমাদের এখানে আমি একটু বলে দিই। আমাদের প্রমাণের মাঝে শেষ পর্যায়ে যে কিছু ভ্যালু আসবে সেগুলোকে আমাদের কনভার্ট করে লিখতে হবে। আমাদের গত অধ্যায়ের একটা প্রমাণ ছিল, সেখানে আমাদের শিয়ার ফোর্স ভি ইজ ইকুয়াল টু আমরা প্রমাণ করছিলাম, বা এটা আমরা করি নাই, যদিও এটা আমাদের প্রমাণটা আসে না পরীক্ষা সেজন্য করা হয় নাই। এই ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএম ডিভাইডেড বাই ডিএক্স, ঠিক আছে? অর্থাৎ আমরা মোমেন্টের পরিবর্তন হারই হচ্ছে আমাদের শিয়ার ফোর্সের পরিমাণ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এটা দ্বারা বোঝানো হয়। তো আমরা ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএম ডিভাইডেড বাই ডিএক্স। এই জিনিসটা আমাদের পরবর্তীতে সূত্রের মাঝে এক জায়গায় কনভার্ট করা লাগবে, ঠিক আছে? আবার আমরা যেহেতু এখানে কি করব, পুরা বিম তো আর আমরা হিসাব করবো না শুরুতে। আমরা আগের সূত্রের ক্ষেত্রে কি দেখলাম, যে ছোট্ট একটা ফালির ক্ষেত্রে প্রথমে হিসাব করা হলো, তারপর ইন্টিগ্রেশন করে বড় একটা অংশে চাওয়া হলো। তো সেই ক্ষেত্রে আমরা কিউ ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি দেখলাম, কিউ ইজ ইকুয়াল টু আমরা দেখলাম হচ্ছে যে এ ইন্টু ওয়াই বার, অর্থাৎ ক্ষেত্রফল গুণন এই ক্ষেত্রে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, কই থেকে, নিরপেক্ষ অক্ষ থেকে, এই দুইটার গুণফলই হচ্ছে কিউ এর পরিমাণ। তাহলে এক পর্যায়ে আমাদের এই সূত্রের এক পর্যায়ে আমরা একটা জিনিস পাবো, সেখানে আমাদের ইন্টিগ্রেশন, যদিও লিমিট থাকবে তখন আমরা লিমিট ছাড়াই দেখাই এটা, ওয়াই ইন্টু ডিএ, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের দেখো তো ইন্টিগ্রেশন আমরা করলে আমরা কি পারি, ছোট অংশ থেকে বড় অংশতে চলে যেতে পারি, অর্থাৎ ছোট অংশের একটা হিসাব থেকে বড় অংশের হিসাবে চলে যেতে পারি। তাহলে এখানে দেখো তো ওয়াই ইন্টু ডিএ মানে কি লেখা যায়, ওয়াই ইন্টু ডিএ মানে বোঝাচ্ছে হচ্ছে যে আমরা যে ছোট অংশটা নিয়ে হিসাব করব সেই ছোট অংশের কিউ এর পরিমাণ, তাই না? তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, বড় অংশের জন্য কিউ এর পরিমাণ পাবো না, কিউ এর পরিমাণ কিন্তু পাবো। তাহলে আমরা এটা পরিবর্তন করে তখন আমরা লিখতে পারবো কিউ। তো এই দুইটা জিনিস একটু তোমরা মনে রাখো, এটা আমাদের সূত্রের শেষ পর্যায়ে যে কাজে লাগবে। তো এখন আসো আমরা সূত্রের প্রমাণে চলে যাই। তো এক্ষেত্রে কি বলা হয়েছে যে চিত্রে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি বিমের ডিএক্স ফালি হতে, অর্থাৎ দেখো এই বিমটা হচ্ছে এল দৈর্ঘ্যের এবং এই এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা বিমের ডিএক্স পুরুত্বের একটা ফালি নেওয়া হয়েছে, এই যে এই ফালিটা, ঠিক আছে? ঠিক আছে, ফালিটা কিন্তু নেওয়া হয়েছে। এখন এই ফালি পুরোটা নেওয়া হয়নি, এই ফালির মধ্যে আবার এই যে এ বি সি ডি অংশ, ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে কি বলছে, এল দৈর্ঘ্যের একটা বিম, তার মধ্যে ডিএক্স পুরুত্বের একটা ফালি নেওয়া হয়েছে, সেই ফালির মাঝে আবার ক্ষুদ্র একটা অংশ হচ্ছে এ বি সি ডি, অর্থাৎ এই যে এটাকে সাইডে আবার দেখানো হয়েছে, এই যে এ বি সি ডি এই অংশটা আমাদের এই যে কালো অংশটুকু হিসাবে এখানে নিয়ে আমাদের এখানে হিসাবটা শুরু করা হবে ছোট অংশটা নিয়ে, ঠিক আছে? এখন এই ছোট অংশের জন্য সবকিছু হিসাব করে শেষ পর্যায়ে আমরা ইন্টিগ্রেশন করে সম্পূর্ণ বিমের জন্য বিষয়টা নিয়ে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা নিলাম, ঠিক আছে, ক্ষুদ্র অংশ এবিসিডি নিলাম। এবারে কি বলছে, যেহেতু বিমের প্রতিটি অংশে বেন্ডিং মোমেন্ট সমান নয়, তাই ডিএক্স ফালির বামে বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে এম। আচ্ছা, এখানে দেখো তো আমাদের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আছে, এটা কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে এসে ধীরে ধীরে কমতেছে। তাহলে আমাদের কি প্রতিনিয়ত এখানে কি পাচ্ছে, হয় বৃদ্ধি পাচ্ছে না হলে কমতেছে। আমাদের তো কোনো এমন কোনো জায়গা নাই যে জায়গায় হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ সমান, এরকম কি কোনো জায়গা আছে এখানে? এরকম কিন্তু কোনো জায়গা এখানে নেই। তাহলে এখানে আমাদের বলছে যে এই ডিএক্স পুরুত্বের বাম পাশের যে অংশটা আছে, অর্থাৎ এই যে এই পাশের অংশ বরাবর এখানে আমরা যদি মোমেন্ট এম ধরি, অর্থাৎ মোমেন্টের পরিমাণ যদি এম ধরি এই পয়েন্টে, বেন্ডিং মোমেন্টের পরিমাণ, তাহলে এখন আমাদের বলছে কি দেখো, ডিএক্স ফালির বাম পাশে বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম, অর্থাৎ ডিএক্স ফালির বাম পাশ কোনটা, এই পাশটা। তাহলে এখানে আমরা যদি মোমেন্ট এম ধরি, তাহলে আমাদের ডান পাশে মোমেন্ট কি হবে, যেহেতু এটা একটা ক্ষুদ্র ফালি, তাহলে এই ক্ষুদ্র ফালির এই দূরত্বটুকু যাওয়ার জন্য আমাদের মোমেন্টের পরিবর্তন হচ্ছে কতটুকু, এই যে এতটুকু, এই কালো অংশটুকুর জন্য, ঠিক আছে? তাহলে কালো অংশটুকু অবশ্যই কি হবে, ক্ষুদ্র হবে। যেহেতু এই অংশটা ক্ষুদ্র, এই মোমেন্টের পরিমাণও কি হবে, ক্ষুদ্র হবে। তাহলে আমাদের এই ডিএক্স ফালির বাম পাশে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ডান পাশে, সরি, এবং ডান পাশে বেন্ডিং মোমেন্ট হবে এম প্লাস
ডিএম, অর্থাৎ এখানে ছিল এম এবং আমরা এখান থেকে সামান্য সামনের দিকে গেলাম, তাহলে অল্প একটু সামনের দিকে যাওয়ার ফলে কি হলো, সামান্য পরিমাণে আমাদের বেন্ডিং মোমেন্টের পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে প্রথমে ছিল এম এবং সামনের দিকে যখন অল্প একটু গেলাম সেখানে যে কি হলো, এই এম এর সঙ্গে ডিএম পরিমাণে মোমেন্ট আমরা যোগ করে দিয়ে বললাম যে এই জায়গার মোমেন্টটা হবে হচ্ছে এম প্লাস ডিএম। ঠিক আছে, যেহেতু আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এম এর সঙ্গে তো সামান্য কিছু যোগ করে আমাদের এখানে যেতে হবে, তাই না? তাই কিন্তু এখন দেখো আমরা এটা ধরে নিলাম, এটা কিন্তু ধরে নেওয়া একটা ভ্যালু, ঠিক আছে। এরপরে দেখো বিমের প্রস্থ ছেদের মোমেন্ট অফ ইনারশিয়া যদি আই হয়, অর্থাৎ আমাদের বিমটা যে সেকশনেরই হোক না কেন আমরা ধরলাম ওই সেকশনের বিমের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কি, মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে আই। ঠিক আছে, তাহলে ধরলাম আই, ঠিক আছে। এবং নিরপেক্ষ অক্ষ হতে এবিসিডি ক্ষুদ্র অংশের দূরত্ব হচ্ছে ওয়াই, অর্থাৎ আমাদের যে নিরপেক্ষ অক্ষ আছে এই নিরপেক্ষ অক্ষ হতে আমাদের এই যে ছোট্ট ক্ষুদ্র ফালি আছে এই ক্ষুদ্র ফালির আমাদের দূরত্ব হচ্ছে ওয়াই পরিমাণ, অর্থাৎ নিরপেক্ষ অক্ষ থেকে এই ফালিটা ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝলাম। ওয়াই হলে কি বলছে, বিম সেকশনের বেন্ডিং পীড়ন হবে এফ এ বি, অর্থাৎ দেখো আমাদের বলছে যে যদি এটা নিরপেক্ষ অক্ষ থেকে ওয়াই পরিমাণ দূরত্বে অবস্থান করে, তাহলে আমরা কি দেখছিলাম, বেন্ডিং পীড়ন এফ ইজ ইকুয়াল টু আমরা সূত্র দেখছিলাম এম ওয়াই ডিভাইডেড বাই আই, তাই নয় কি? তাই কিন্তু। তাহলে আমরা এখন কি করব, এই যে ক্ষুদ্র ফালি আমরা এখানে নিলাম, এই ক্ষুদ্র ফালির বাম পাশের জন্য বেন্ডিং পীড়ন বের করব এবং ডান পাশের জন্য বেন্ডিং পীড়ন বের করব। তাহলে বাম পাশের জন্য আমাদের কি ছিল, দেখো তো, বাম পাশের জন্য আমি একটা নতুন কাগজ নিয়ে এখানে একটু, বাম পাশের জন্য আমাদের মোমেন্ট ছিল হচ্ছে এম, এরপর আমাদের নিরপেক্ষ অক্ষ থেকে ওই ফালি পর্যন্ত দূরত্ব ছিল ওয়াই এবং আমরা কি ধরলাম, মোমেন্ট হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এফ এর ভ্যালু কি আসবে ভাইয়া, এখানে আমরা এফটাকে যেহেতু একটু নির্দিষ্ট করবো সেজন্য আমরা এফ এ বি লিখতে পারি, অর্থাৎ এই যে এ বি সাইডের জন্য, অর্থাৎ এই সাইডের বেন্ডিং পীড়নের পরিমাণ, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হবে কি এম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এখন আমরা কোন জায়গায় যাব, এখন আমরা এই যে সিডি পাশে যাব, সিডি পাশের জন্য বেন্ডিং পীড়নের পরিমাণ বের করব। ঠিক আছে, অর্থাৎ সিডি সেকশনে। তাহলে এখানে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার পরিমাণ কি ছিল, দেখো তো, এই যে সিডি সেকশন বরাবর এম প্লাস ডিএম, তাহলে এখানে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া সরি বেন্ডিং মোমেন্টের পরিমাণ হচ্ছে এম প্লাস ডিএম এবং আমাদের এখানে হচ্ছে ভরকেন্দ্র থেকে, সরি ভরকেন্দ্র বলতেছি বারে বারে, নিরপেক্ষ অক্ষ থেকে ওই আমাদের যে ক্ষুদ্র ফালিটা আছে তার দূরত্ব কি, তার দূরত্ব হচ্ছে ওয়াই এবং মোমেন্ট অফ ইনারশিয়া দুইটার জন্যই সেম আই। তাহলে এখান থেকে আমাদের এফ সিডির পরিমাণ কি হবে, এফ সিডির পরিমাণ হবে এম প্লাস ডিএম ইন্টু ওয়াই ডিভাইডেড বাই আই। বিষয় আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের আরো কিছু বিষয় এখানে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা প্রায় মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে যাব। তাহলে এই পর্যন্ত আশা করতেছি বুঝতে পারছো যে এখানে আমরা এবি পাশে কি হবে বেন্ডিং পীড়নের পরিমাণ এটা পাইলাম এবং সিডি পাশে বেন্ডিং পীড়নের পরিমাণ কিভাবে এটা পাইলাম। ঠিক আছে, তো এখন আসলে আমরা পরবর্তী অংশে কি বলছে দেখো, বলছে যে হচ্ছে মনে করি নিরপেক্ষ অক্ষ হতে এবিসিডি ক্ষুদ্র ক্ষেত্র ওয়াই দূরত্বে আছে, এটা তো আমরা আগেই বললাম একবার, এবং তার উপরের অংশে বিমের উপরের অংশ একই তলে অবস্থিত করতেছে, অর্থাৎ আমাদের এই বিমের ফালির উপরের অংশ এবং বিমের যে উপরের অংশ সেটা একই তলে অবস্থান করতেছে, অর্থাৎ এই তলটা দুইটা তলই হচ্ছে সেম তল। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি জিনিসটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমাদের দেখো এই যে ফালির উপরের অংশ যেটা আছে এটাকে যদি আমরা একটু এদিকে বর্ধিত করি, তাহলে এই যে ফালির উপরের অংশ এবং বিমের উপরের অংশ দুইটা কি সেম তল না, দুইটা কিন্তু সেম তল, সেটা এখানে আসলে বলছে। তাহলে অবস্থান করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের বিমের প্রস্থচ্ছেদ বরাবর, অর্থাৎ আমাদের বিমের এই যে প্রস্থচ্ছেদ কোনটা, আমরা এই বিমটাকে যদি একটু 3D আকারে আঁকানোর চেষ্টা করি তাহলে এটা এরকম হবে, তাই না? এরকম হবে। তাহলে এই যে প্রস্থচ্ছেদ বরাবর আমাদের ক্ষেত্রফল বের করছে কি, প্রস্থচ্ছেদ বলতে এতটুকু, তাই না? তাহলে এতটুকুর জন্য ক্ষেত্রফল কি হবে, দেখো তো, এতটুকুর জন্য ক্ষেত্রফল আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডিএ। তাহলে যেহেতু এটা ক্ষুদ্র অংশ সেই জন্য ডিএ ধরা হলো। এখন এই ডিএ কে আমরা কি লিখতে পারি, আমাদের এটার পুরুত্ব হচ্ছে হলো আমাদের এই যে ফালির পুরুত্ব এখানে ধরা হয়েছে, দেখো আমাদের এই যে ডিওয়াই পরিমাণ। ঠিক আছে, অর্থাৎ প্রস্থচ্ছেদ বরাবর যে ফালিটা আছে এই ফালির পুরুত্ব ধরা হয়েছে কি পরিমাণ, ডিওয়াই পরিমাণ। এই যে এখানে দেখো ডিওয়াই পরিমাণ ধরা হয়েছে। তাহলে এর পুরুত্ব যদি ডিওয়াই হয় বা প্রস্থ যদি ডিওয়াই হয় এবং বিমের প্রস্থচ্ছেদ বরাবর যে মাপটা আছে সেটা কত, সেটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি এই বিমটাকে আমরা কি করি, প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেলি, তাহলে এই অংশটার মাপ পাবো হচ্ছে আমরা বি পরিমাণ। তাহলে আমাদের এই যে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল কি হবে, এইটুক যদি আমাদের এই যে ডিওয়াই হয়, অর্থাৎ এই যে এতটুকু এখানে 3D মাধ্যমে দেখানো হয়েছে যদিও জিনিসটা কেটে নিয়ে আসে, তাহলে এতটুকু যদি ডিওয়াই হয়, তাহলে এতটুকু যদি ডিওয়াই হয় এবং এটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে বি ইন্টু ডিওয়াই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো
বিমে উৎপন্ন বেন্ডিং পীড়নের জন্য ডিএ ক্ষুদ্র ক্ষেত্রটি এ বি পার্শ্বের ফোর্স, অর্থাৎ আমরা এখান থেকে আমরা কি করবো, এখন বলের পরিমাণ বের করবো এই বেন্ডিং পীড়ন থেকে। আমরা কিন্তু গত প্রমাণে দেখছিলাম যে আমরা বল কিভাবে বার করছিলাম, এফ ইজ ইকুয়াল টু, অর্থাৎ পীড়ন ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ এ। ঠিক আছে, এটা কিন্তু আমরা গত প্রমাণের ক্ষেত্রে দেখছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছে দেখো, বিমের উৎপন্ন বেন্ডিং পীড়নের জন্য ডিএ ক্ষুদ্র ক্ষেত্রফলটি এ বি পার্শ্বের ফোর্স, অর্থাৎ আমাদের এই এ বি পার্শ্বের বলের পরিমাণটা এখন আমরা বের করবো। তাহলে এ বি পার্শ্বের বলের পরিমাণ কি হবে দেখো তো, আমরা এখান থেকে আমরা কি বলবো, এফ এর ভ্যালু আমরা এখানে কি পাইছিলাম, এখানে পাইছিলাম হচ্ছে আমাদের হচ্ছে এফ এ বি ইন্টু আমরা এখানে কি করব, এর সঙ্গে আমরা এই যে ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল আমরা এখানে কত পাইছিলাম, এই যে ডি এ, সেটা গুণ করে দেব। তাহলে এখানে এফ এর ভ্যালু আমাদের কি ছিল, এফ এ বির ভ্যালু ছিল হচ্ছে আমাদের এম ওয়াই বাই আই, সেখান থেকে আমাদের এই যে এম ওয়াই বাই আই আসলো এবং এই যে ডি এটা এখানে থেকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এ বি পার্শ্বে, অর্থাৎ এই যে এই পার্শ্বে বলের পরিমাণ। আমাদের কিন্তু এগুলো কিন্তু সেম সেকশন, এই যে এটা কিন্তু সেম সেকশন, এখানে জাস্ট বাইরে আলাদা করে দেখানো হয়েছে। আবার এটা হচ্ছে আমাদের এই যে এই দিকের সেকশনটা। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন দেখো আমাদের আবার কি বলছে যে সেম ভাবে আমরা কি করতে পারি, যে এই যে সিডি পার্শ্বে মোট বলের পরিমাণ কি হবে, সিডি পার্শ্বে মোট বলের পরিমাণ হবে এফ সিডি ইন্টু ডিএ। ঠিক আছে, তাহলে এফ সিডি ভ্যালু কত, এম প্লাস ডিএম ইন্টু ওয়াই বাই আই, এটার সঙ্গে যদি আমরা ডিএ গুণ করে দিই তাহলে কি হবে দেখো, এই যে অনুরূপভাবে এখানে দেখানো হয়েছে আমাদের, দেখো এই যে এম প্লাস ডিএম ডিভাইডেড বাই আই। কিন্তু তার আগে আমাদের এখানে আরেকটা জিনিস করছে দেখো, ইন্টিগ্রেশন করছে। তাহলে কি জন্য ইন্টিগ্রেশন করলো, এখানে আমাদের ক্ষুদ্র অংশের জন্য বল পাইলাম হচ্ছে এটা, অর্থাৎ এ বি পার্শ্বের ক্ষুদ্র অংশের জন্য বলের পরিমাণ পাইলাম এটা। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এই বিমের টোটাল প্রস্থচ্ছেদ বরাবর যে বলটা আছে সেই বলের পরিমাণটা কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তাহলে ইন্টিগ্রেশন আমরা কোন লিমিটের মধ্যে করব, এই ওয়াই থেকে ওয়াইসি পর্যন্ত। তাহলে ওয়াই হচ্ছে এই ফালি পর্যন্ত দূরত্ব এবং ওয়াইসি হচ্ছে নিচে থেকে এই যে একদম টপ পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে এই এ বি পার্শ্বের টোটাল বলের পরিমাণ পাবো, অর্থাৎ এ বি যে টোটাল আমাদের সেকশনটা ছিল, সে আমাদের সেকশনে বিমের এই সেকশনে টোটাল বলের পরিমাণ পাবো। ঠিক আছে, আবার আমরা যদি এই যে সিডি পার্শ্বের যে ক্ষুদ্র অংশের জন্য বল বের করলাম, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন ছাড়া আমাদের এই যে এতটুকু, ইন্টিগ্রেশনটা এখন বাদ দাও। তাহলে এই যে ডিএম, এম প্লাস ডিএম বাই আই ইন্টু ডিএ। ঠিক আছে, এখানে মানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের ওয়াই থাকবে, ওয়াইটা লেখা হয় নাই। ঠিক আছে, তাহলে ওয়াইটা এখানে লিখতে হবে। তাহলে এখানে আমাদের এটা আসলো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে সিডি পার্শ্বে মোট ফোর্সের পরিমাণ কিন্তু পেয়ে গেলাম। বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, কারণ আমাদের প্রমাণটা কিন্তু একটু জটিল টাইপের। তাহলে এখান থেকে আমরা কি করলাম, সিডি পার্শ্বের মোট বলের পরিমাণ পেলাম। সেটা কিভাবে, এই যে পীড়নের সূত্র থেকে। ঠিক আছে, পীড়ন ইজ ইকুয়াল টু এফ বাই এ, তাহলে বল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের পীড়নের পরিমাণ ছিল হচ্ছে এ বি পার্শ্বের জন্য এ বি ছিল হচ্ছে দেখো কত, এফ এ বি ছিল হচ্ছে এম বাই আই, এর সঙ্গে ক্ষেত্রফল হচ্ছে ছোট ক্ষেত্রফল ডিএ গুণ হয়েছে, করে আমাদের ছোট অংশের জন্য বলের পরিমাণ পাইছি, সেটাকে ইন্টিগ্রেশন করে আমরা বড় অংশের জন্য বলের পরিমাণ পাইলাম। ঠিক আছে, এরপর আমরা অনুরূপভাবে ডি অংশের জন্য আমাদের প্রথমে আগে ছোট অংশের বলের পরিমাণ বের করছি সিডি পার্শ্বে, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করে বড় অংশের জন্য বের করছি অনুরূপভাবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে এখানে যে দুইটা বল পাইলাম, অর্থাৎ এফ এ বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই থেকে ওয়াই সি লিমিট আমাদের, তারপর এখানে পেলাম কি এম ওয়াই ভাগ আই ইন্টু ডিএ। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করে যে ভ্যালু পাবো এখানে এফ সিডি, ঠিক আছে, এফ সিডি যে অংশটা আছে সেই সিডি অংশের জন্য কি আমরা সেম ভ্যালু পাবো, সেম ভ্যালু কিন্তু পাবো না। সিডি অংশের জন্য আমাদের কি হবে দেখো, ইন্টিগ্রেশন ওয়াই থেকে ওয়াই সি এম প্লাস ডিএম। তাহলে এখানে আমাদের এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, আমাদের দেখো আই দিয়ে ভাগ করে এখানে ওয়াই দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের দুইটা বলের পরিমাণ হচ্ছে এটা, কিন্তু এই দুইটা বলের পরিমাণ কি সেম, দেখো দুইটা বলের পরিমাণ কিন্তু সেম নয়। এখানে আমাদের এম ওয়াই কে আমরা ভাগ করতেছি, এম ওয়াই ইন্টু ওয়াই কে ভাগ করতেছি আই দিয়ে। ঠিক আছে, অর্থাৎ এম ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ডিএ কে ভাগ করতেছি আই দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে এই ভ্যালু, আর এখানে আমাদের দেখো এম এর সঙ্গে আবার ডিএম একটা অতিরিক্ত অংশ যোগ অবস্থায় আছে। ঠিক আছে, এর সঙ্গে আবার ওয়াই ডিএ গুণ অবস্থায় আছে। তাহলে এখানে যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই কি হবে, আগেরটার থেকে বেশি হবে, কারণ এখানে অতিরিক্ত একটা ডিএম অংশ আছে, তাই না, উপরে। তাহলে এখানে আমরা বলের পরিমাণ কিন্তু এটার থেকে এখানে বেশি পাবো, তাই না, বেশি পাবো। কিন্তু কিন্তু আমাদের এখানে এক জায়গায়, অর্থাৎ বিমের এই পাশে বলের পরিমাণ কম পাইলাম, আবার এই পাশে বলের পরিমাণ বেশি পাইলাম। তাহলে সেক্ষেত্রে কি অবস্থা, কি হওয়ার কথা ছিল, যে বিমটা কিন্তু তখন সাম্য অবস্থায় থাকার কথা ছিল না,
তখন বিমটা কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন করার কথা ছিল, কিন্তু আমাদের বিমটা কিন্তু অবস্থান পরিবর্তন করে না বা করে নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে এই এবি পার্শ্বে, ঠিক আছে, এই এবি পার্শ্বে নিচের এই যে তলটা আছে তল বরাবর একটা শিয়ার ফোর্সের পরিমাণ, শিয়ার ফোর্স কাজ করবে, যেটা আমাদের এখানে দেখা হয়েছে যে শিয়ার ফোর্স, এই যে এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্সের পরিমাণ, যেটা আমরা পরবর্তীতে বার করে দেখাবো। এই শিয়ার ফোর্সটা এই অতিরিক্ত আমাদের এই এবি পাশে কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই এবি পাশে অতিরিক্ত এই শিয়ার ফোর্সটা কাজ করার কারণে, অর্থাৎ এসএসটা কাজ করার কারণে, এসএস অর্থাৎ এসএস হবে না এটা, এখানে অতিরিক্ত একটা বল কাজ করার কারণে এই দুইটার সমষ্টি তখন আমাদের এই যে এটা ক্যালকুলেশন করে যে বলের পরিমাণ পাবো, এই দুইটা বলের পরিমাণে সমান হবে তখন, ঠিক আছে। তখনই কিন্তু আমাদের বিমটা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ বিমটা কোনো অবস্থানের পরিবর্তন হবে না। তাহলে সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে যেহেতু সমীকরণ 1 এবং 2 পরস্পর সমান নয়, এটা ক্যালকুলেশন করলে ছোট বল পাবো, এটা ক্যালকুলেশন করলে বড় বল পাবো, ঠিক আছে। তাই বলা যায় অন্য কোনো ফোর্স বিডি তল বরাবর, অর্থাৎ আমাদের এই যে বিডি যে তল আছে সেই বিডি তল বরাবর আমাদের ক্রিয়া করতেছে, অর্থাৎ এই যে এই তল বরাবর আমাদের এখানে কোনটা, এখানে যদিও বিডি তল বলছে, এখানে বিডি তল হবে নাকি বিসি তল হবে, অর্থাৎ এই যে এই তল বরাবর ক্রিয়া করতেছে নিচের তল বরাবর, ঠিক আছে। তাহলে ক্রিয়া করার ফলে যে বলটা এখানে আমাদের উৎপন্ন হচ্ছে সেটা আমাদের এই আমাদের প্রথম যে বলটা আছে ছোট বল এটার সঙ্গে যুক্ত অবস্থায় আছে, সেই জন্য তখন আমাদের এই বলটা এবং এই বলটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন আমাদের বিমটা সাম্য অবস্থায় থাকতেছে। তাহলে বিডি তল বরাবর আনুভূমিকভাবে কাজ করছে, কাজ করে বিমকে সাম্য অবস্থায় রেখেছে, ঠিক আছে। তাহলে ধরি বিসি তল বরাবর শিয়ার পীড়ন, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সেই বলটা কিসের ফলে উৎপন্ন হবে, শিয়ার পীড়নের ফলে উৎপন্ন হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বেন্ডিং পীড়নের যে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা, মানে আমাদের ক্যালকুলেশনটা ছিল, এখন আমাদের কিসের মধ্যে চলে আসলাম, শিয়ার পীড়নের মধ্যে চলে আসলাম। তাহলে আমাদের যে অতিরিক্ত বলটা এখানে কাজ করতেছে এই যে এই এবি পার্শ্বে, সেটা হবে হচ্ছে আমাদের শিয়ার পীড়নের কারণে। তাহলে এখানে আমাদের শিয়ার পীড়ন এসএস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এসএস ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। তাহলে আমাদের বল ইজ ইকুয়াল টু কি হবে, এসএস ইন্টু এ, তাই না। তাহলে দেখো এসএস ইন্টু এ, তাহলে এখানে আমাদের এ এর ভ্যালু এখানে আমাদের হবে হচ্ছে বিডি ইন্টু ডিএক্স, অর্থাৎ এই যে আমাদের যে বিডি তলটা আছে এই বিডি তলের ক্ষেত্রফল হবে হচ্ছে বি ইন্টু ডিএক্স পরিমাণ, ঠিক আছে। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বি ইন্টু ডিএক্স পরিমাণ, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই যে এই ডিএক্স এবং আমাদের এই যে এই দিকের বি যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমাদের নিচের এটা কি ডিএক্স না, তাহলে উপরের এটুকু কি হবে ডিএক্স হবে। তাহলে এটার সঙ্গে এই বি এর উপরের অংশটা যদি গুণ করে দেই, অর্থাৎ এই পাশের অংশটার কথা বলতেছি, এই পাশের অংশটা যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এখানে শেয়ার ফোর্সের পরিমাণ পাবো, যেটা তোমরা এখানে আলাদাভাবে দেখতে পাচ্ছ যে ডিএক্স, এবং আমাদের এটা যদি আমরা এদিকে বর্ধিত করি তাহলে এদিকে কি হবে বি পরিমাণ পাবো, তাই না। বি এর ভ্যালু পাবো কিন্তু এই প্রস্থচ্ছেদ বরাবর। তাহলে এই দুইটা গুণ করলে নিচে যে তলটা থাকবে সেই তল বরাবর ক্রিয়াশীল শেয়ার ফোর্সের পরিমাণ হবে হচ্ছে, অর্থাৎ শেয়ার পীড়নের ফলে উৎপন্ন বলের পরিমাণ হবে এসএস ইন্টু বিডিএক্স, অর্থাৎ এখানে আমরা এসএস এর সাথে এর পরিবর্তে কি লিখে দিব বিডিএক্স, ঠিক আছে। তাহলে সেটা এখানে লেখা হয়েছে, দেখো পরবর্তীতে যে বিডি তলের শেয়ার ফোর্সের পরিমাণ এসএস ইন্টু বিডিএক্স, অর্থাৎ শেয়ার পীড়ন ইন্টু আমাদের তলের ক্ষেত্রফল। এখন তাহলে আমরা কি বলতে পারবো, দেখো তো আমাদের এই বল, এই বলের থেকে এই বল বেশি, কতটুকু বেশি, এই যে এতটুকু বেশি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন লিখি যে এ 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ ইজ ইকুয়াল টু এইটা, তাহলে কি ভুল হবে, ভুল হবে না কিন্তু। কারণ কি এই আমাদের এটাতে যতটুকু পরিমাণ বল কম আছে সেটা হচ্ছে সেটার পরিমাণ কতটুক, এই যে এতটুকু, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এই বলটা পাবো, তাই না, এই বলটা কিন্তু পাবো। তাহলে আমরা কি করবো এখন, এই যে আমাদের এই বল থেকে, অর্থাৎ সিডি পার্শ্বের ডিসি পার্শ্বের বল থেকে এবি পার্শ্বের বলটা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে আমরা ইজ ইকুয়াল টু লিখতে পারবো যে অতিরিক্ত বলটা আমাদের এখানে কাজ করতেছে সেটা। তাহলে এখন আমাদের এখানে আমরা ইন্টিগ্রেশনের সূত্র আছে কিছু, সেই সূত্রগুলো আশা করতেছি তোমাদের মনে আছে। সেখান থেকে আমরা এই যে এই অংশটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশন যদি এভাবে থাকে যে ইন্টিগ্রেশন ধরো পি প্লাস কিউ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই ধরলাম আর ডিএক্স। তাহলে এটাকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারবো এভাবে, ইন্টিগ্রেশন পি ডিভাইডেড বাই আর ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কিউ ডিভাইডেড বাই আর ডিএক্স, এভাবে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি যোগ থাকলে, ঠিক আছে। তো এখানেও দেখো এটাই ভাবে যোগ অবস্থায় আছে, এটাকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি, এম এর সঙ্গে একবার ইন্টিগ্রেশন দিব, অর্থাৎ এম এর সঙ্গে একবার ইন্টিগ্রেশন নিব, আবার ডিএম এর সঙ্গে একবার ইন্টিগ্রেশন নিব, এবং এর সঙ্গে যেগুলো বাদ বাকি গুণ অবস্থায় ছিল সেগুলোর সঙ্গে গুণ করে দিব। তাহলে এম এর সঙ্গে গুণ কি কি ছিল, এ ওয়াই ছিল এবং ডিএ ছিল, তাহলে এম এই যে ওয়াই গুণ অবস্থায় হয়েছে এবং ডিএ এখানে আলাদাভাবে রাখা হয়েছে। তাহলে এটা একটা অংশ হলো এই যে মাঝখানের প্লাস ইন্টিগ্রেশন ডিএম এর সঙ্গে এই যে ওয়াই গুণ অবস্থায় ছিল এবং ডিএ গুণ অবস্থায় ছিল সেই দুইটা লিখে দেওয়া হলো, এবং নিচে আই ছিল আই লিখে দেওয়া হলো, ঠিক আছে। অর্থাৎ দুইটা ভেঙে লেখা হলো।
এরপর আমাদের অতিরিক্ত এখানে যে অংশটা ছিল সেটা আমরা লিখলাম। এখন দেখো তো এই যে এই অংশটা আর এই অংশটা কি সেম না, একই রকম না? একই রকম কিন্তু। তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, তাহলে এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কেটে দিলাম এই দুটা। কেটে দেওয়ার পর কি থাকলো? শুধু আমাদের এই যে ডিএম ওয়াই ডিভাইডেড বাই আই ডিএ ইজ ইকুয়াল টু আমাদের এই যে এস এস বিডিএক্স এটা থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করতে চাচ্ছি? দেখো তো এখান থেকে আমাদের সূত্রের প্রতিপাদন হবে হচ্ছে এস এস এর সূত্রের প্রতিপাদন হচ্ছে, তাই না, শিয়ার পীড়নের। তাহলে এখানে শিয়ার পীড়নটা আমরা আগে এখান থেকে আলাদা করে নিব, আলাদা করলাম এবং এই বিডিএক্সটাকে এই পাশে পার করে দিলাম। তাহলে এটা এসে এখানে কি ছিল? গুণ, এই পাশে এসে হয়ে গেল ভাগ। ঠিক আছে, এরপরে আমাদের কি করলাম? এখান থেকে এই যে যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু সেগুলোকে আমরা বাহিরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের এই যে আইবি কে নিয়ে এসে এখানে আলাদা করে লিখলাম এবং এই যে ডিএম বাই ডিএক্স কে আলাদা করে লিখলাম। ঠিক আছে, বাইরে নিয়ে এসে এবং ইন্টিগ্রেশনের ভিতর শুধু রাখলাম কি কে? এই ওয়াই কে এবং ডিএ কে। ঠিক আছে, এখন আমি তোমাদের যে জিনিসটা প্রথমে দেখাই দিলাম, ঠিক আছে, সেটা কোথায় দেখাইছিলাম? সেটা কিন্তু আমি তোমাদের একটু আগে এই যে এখানে দেখাইছিলাম। দেখো যে আমাদের এখান থেকে কিছু জিনিস কনভার্ট করতে হবে। এখন দেখো তো আমি তোমাদের কি বলছিলাম? ভি ইজ ইকুয়াল টু লেখা যায় ডিএম বাই ডিএক্স, যেটা আমাদের গত একটা প্রমাণ ছিল সেখানে আমরা প্রমাণ করি নাই যদিও, কিন্তু ওটা আমাদের একটা প্রমাণে ছিল। ঠিক আছে, অর্থাৎ শিয়ার ফোর্সের একটা প্রমাণ ছিল ওখানে, সেখানে ভি ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিএক্স এই প্রমাণটা আমরা করছিলাম বা বইয়ে করা আছে। তাহলে সেখান থেকে আমরা এই ডিএম বাই ডিএক্স এর পরিবর্তে কি লিখবো? ভি লিখবো। তাহলে ভিটা উপরে চলে গেল। এবং কিউ এর ক্ষেত্রে আমি কি বলছিলাম? যে কোনো ক্ষেত্রের জন্য কিউ এর পরিমাণ হবে হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে যে তল বরাবর আমাদের শিয়ার স্ট্রেস বের করতে বলবে সেই তল এবং নিরপেক্ষ অক্ষের মধ্যবর্তী যে আমাদের ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফল এ এবং এই নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব ওয়াই বারের গুণফল, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এ ওয়াই বার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে? দেখো তো ওয়াই এবং ডিএ আছে। তাহলে ক্ষুদ্র অংশের আমাদের ক্ষেত্রফল হচ্ছে ডিএ এবং নিরপেক্ষ অক্ষ থেকে ক্ষুদ্র অংশের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে কি? ওয়াই। তাহলে এই দুইটার গুণফলকে আমরা কি লিখতে পারবো? এই ক্ষুদ্র অংশের জন্য কিউ লিখতে পারবো না, আবার সেটা কি করা হচ্ছে? ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? বড় অংশের জন্য কিউ এর পরিমাণ পাবো। তাহলে এটার পরিবর্তে অর্থাৎ এই যে ইন্টিগ্রেশন ওয়াই ডি এর পরিবর্তে আমরা কিউ লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিউ লিখলাম। তাহলে এখান থেকে দেখো আমাদের এটার পরিবর্তে আসলো ভি এবং এটার পরিবর্তে আসলো কিউ। তাহলে সেখান থেকে এস ইজ ইকুয়াল টু লিখতে পারবো ভি কিউ ডিভাইডেড বাই আইবি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো প্রমাণটা একটু জটিল টাইপের ছিল এবং একটু বড় ছিল এবং চিত্রটাও একটু জটিল ছিল। তোমরা যারা বুঝতে পারছো আশা করতেছি বোঝার কথা, তারপরও যেহেতু জটিল যে বিষয়টা, একটু তোমরা আরেকবার ক্লাসটা দেখার চেষ্টা করো যদি না বুঝে থাকো। আর যারা বুঝছো তারা বিষয়টা নোট করে ফেলো। ঠিক আছে, কারণ তোমরা মনে রাখতে পারবে না, তোমরা যদি এটা নোট না করো কখনোই মনে রাখতে পারবে না। আর কোনো জায়গায় যদি একটু না বুঝে থাকো সেটা আমাকে জানাও। আর আশা করতেছি তোমরা আমি যেভাবে বুঝাই দিছি এতটুকু বুঝলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো ঠিক আছে, এই সূত্রটা প্রমাণ এই পর্যন্তই ছিল। এখন আমি পরবর্তীতে আরো কিছু বেসিক জিনিস আছে সেগুলো আলোচনা করে আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্স প্রবলেমে চলে যাব।